শিক্ষার্থী বন্ধুরা, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে তোমাদের স্বাগত। তোমাদের সাথে আছি আমি রেজওয়ান খায়ের ফাহিম। আমরা আজকে ল অফ কন্ট্রাক্ট বা চুক্তি আইনের একটি বিশেষ অংশ সম্পর্কে আলোচনা করব। চলো শুরু করা যাক। আমরা সর্বশেষ ক্লাসে ভয়েডেবল কন্ট্রাক্ট এবং ভয়েড এগ্রিমেন্টের ক্ষেত্রে 5টি ভিসিয়েটিং ফ্যাক্টর সম্পর্কে জেনেছিলাম। প্রথমটি ছিল কোয়েশন, যা আমরা সর্বশেষ ক্লাসে পড়েছি। আজকে আমরা দ্বিতীয় ভিসিয়েটিং ফ্যাক্টর আনডিউ ইনফ্লুয়েন্স সম্পর্কে জানব। চলো শুরু করা যাক। আনডিউ ইনফ্লুয়েন্স কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 সেকশন 16-তে বলা আছে, আনডিউ শব্দের অর্থ অযথা, ইনফ্লুয়েন্স মানে প্রভাব খাটানো, অর্থাৎ অন্যায়ভাবে প্রভাব খাটানো। সেকশন 16-এ কি বলা হচ্ছে? সাবসেকশন 1-এ বলা হচ্ছে, আ কন্ট্রাক্ট ইজ সেড টু বি ইনডিউসড বাই আনডিউ ইনফ্লুয়েন্স where the relations subsisting between the parties are such that one of the parties is in a position to dominate the will of the other and uses that position to obtain an unfair advantage over the other. অর্থাৎ আনডিউ ইনফ্লুয়েন্স তখনই বলা হবে যখন দুই পক্ষের মধ্যে এক পক্ষ অন্য পক্ষকে প্রভাবিত করার মতো অবস্থায় থাকবে বা ডমিনেট করার মতো অবস্থায় থাকবে এবং তারা সেই পজিশনটিকে ব্যবহার করবে সুবিধা দেওয়ার ক্ষেত্রে। সাবসেকশন 2-তে বলা হচ্ছে, in particular and without prejudice to the generality of the foregoing principle, a person is deemed to be in a position to dominate the will of the another. অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আমরা ধরে নেব যে অন্য ব্যক্তিটি এটি ডমিনেট করার পজিশনে আছে? A, where he holds a real or apparent authority over the other or where he stands in a fiduciary relation to the other. রিয়েল or apparent authority অর্থাৎ বোঝানো হচ্ছে যে দুটি ব্যক্তির মধ্যে চুক্তিটি হচ্ছে, তার মধ্যে এক ব্যক্তি যদি অন্যজনের উপরে বাস্তবিক অর্থে ক্ষমতা ধারণ করে থাকেন, যেমন একজন পুলিশ অফিসার এবং তার কাছে যে আসামি গ্রেফতার হয়ে আছে, পুলিশ অফিসারের অথরিটি আছে সেই আসামির উপরে। অথবা অ্যাপারেন্ট অথরিটি, যেমন একজন মনিব এবং চাকরির মধ্যে যে সম্পর্ক, সেখানে মনিব চাকরির অথরিটি। ফলে মনিব এবং চাকরির মধ্যে যদি কোনো কন্ট্রাক্ট বা চুক্তি হয়, সেক্ষেত্রে মনিব অন্যায় সুবিধা নিতে পারেন তার এই ক্ষমতা ব্যবহার করে। এছাড়া where he stands in a fiduciary relation to the other. fiduciary relation কি? fiduciary অর্থ বিশ্বাস ক্ষেত্রে সম্পর্কিত। যেমন একজন ছেলে বা মেয়ে তার বাবা বা মাকে যেরকম বিশ্বাস করে, এক্ষেত্রে তার বাবার সঙ্গে যদি একটি ছেলের চুক্তি হয়, সেখানে বাবা এক্ষেত্রে অন্যায় সুবিধা নিতে পারে তার এই বিশ্বাসের। যেহেতু ছেলে যাদেরকে বিশ্বাস করছে যে বাবা তাকে সরল বিশ্বাসে বা ভালো অর্থে তার উপকারের জন্য চুক্তিটি এভাবে করছেন, এই যে fiduciary রিলেশনশিপ, এক্ষেত্রেও বাবা অন্যায় সুবিধা নিতে পারেন। Or B, where he makes a contract with a person whose mental capacity is temporarily or permanently affected by reason of age, illness or mental or bodily distress. অথবা আপনি যে সুস্থ মানুষ, কিন্তু আপনি এমন একটা চুক্তি করছেন সেই মুহূর্তে অত্যন্ত অসুস্থ বা বৃদ্ধ বা শারীরিক বা মানসিক চাপে আছেন, তার ফলে কিন্তু এটা বোঝা অতটা সম্ভব হবে না যে আসলে চুক্তিটা কতখানি সঠিক হচ্ছে বা সে তার ফেয়ার ন্যায্য প্রাপ্যটা পাচ্ছে কিনা, বরং আপনি অন্যায়ভাবে তাই অবশ্যই সুযোগ নিচ্ছেন কিনা। তৃতীয়ত, where a person who is in a position to dominate the will of another enters into a contract with him and the transaction appears on the face of it or on the evidence adduced to be unconscionable. যেখানে একজন ব্যক্তি এরকম এই পজিশনে আছেন অন্যজনকে ডমিনেট করার মতো এবং তার একটি চুক্তিতে ঢুকছেন এবং দেখে মনে হচ্ছে যে চুক্তিটি আনকনসাইনেবল, অর্থাৎ দেখে মনে হচ্ছে যে এটি অন্যায্য বা অস্বাভাবিক চুক্তি। The burden of proving that such conduct was not induced by undue influence shall lie upon the person in a position to dominate the will of the other. এক্ষেত্রে চুক্তিটিতে অন্যায় সুবিধা নেওয়া হয়েছে কিনা এটি প্রমাণের দায়িত্ব কার উপর পড়বে? যে ব্যক্তি সেই ডমিনেটিং পজিশনে ছিলেন তার উপরে। অর্থাৎ তাকে প্রমাণ করতে হবে যে না, আমি এই চুক্তি থেকে কোনো অন্যায় সুবিধা নেইনি। Nothing in this subsection shall affect the provisions of section 111 of Evidence Act 1872. এরপরে আমরা কিছু ইলাস্ট্রেশন পাচ্ছি, অর্থাৎ উদাহরণ। A having advanced money to his son B during his minority upon B's coming of age obtains by misuse of parental influence a bond from B for a greater amount than the sum due in respect of the advance. A employs undue influence. ধরা যাক A তার ছেলে B যখন মাইনর অর্থাৎ 18 বছরের কম বয়স, তখন তাকে কিছু টাকা ধার দিলেন। পরবর্তীতে যখন B মেজর হলে অর্থাৎ 18 বছর বয়স্ক পার হলো, তখন বিয়ের কাছ থেকে টাকার বদলে
বন্ড সই করে ফেরত দিলেন, কিন্তু যা ফেরত নিলেন তা যা দিয়েছিলেন তার জন্য বেশি পরিমাণে ফেরত দিলেন। এক্ষেত্রে এ তার বাবা হওয়ার পর যে সুবিধা বা যে পজিশন তার অন্যায় সুবিধা নিলেন, এটি একটি আনডিউ ইনফ্লুয়েন্স। বি a man enfeebled by disease or age is induced by B's influence over him as his medical attendant to agree to pay B an unreasonable sum for his professional services. B employs undue influence. A হচ্ছে একজন অতি বৃদ্ধ ব্যক্তি বা অসুস্থ, তাকে তার যে মেডিকেল অ্যাটেন্ডেন্ট, তার ডাক্তার হোক বা অন্য কোনো নার্স হোক, সে তার এই সুযোগ নিয়ে তাকে অন্যায়ভাবে অতিরিক্ত চার্জ করলো। বি তাকে তার এই সুবিধা নিয়ে অন্যায়ভাবে অতিরিক্ত চার্জ করলো এবং এমন চুক্তি করলো যেখান থেকে বি অন্যায় সুবিধা লাভ করবে। এক্ষেত্রে বি একটি আনডিউ ইনফ্লুয়েন্স করছে। সি A being in debt to B, the moneylender of his village contracts a fresh loan on terms which appear to be unconscionable. It lies on B to prove that the contract was not induced by undue influence. A ধরা যাক তার গ্রামের বি মহাজন বি এর কাছে ঋণগ্রস্ত। এই ঋণ থেকে সে মুক্তি পাচ্ছে না, ইতিমধ্যেই সে বিয়ের কাছ থেকে আরও ঋণ নিচ্ছে। সেক্ষেত্রে সেই চুক্তি ধারাগুলো বা শর্তগুলো যদি স্বাভাবিকের চেয়ে বেশি হয়, ধরে নেওয়া হবে বি তাকে আনডিউলি ইনফ্লুয়েন্স করছে। এবার আমাদেরকে আনডিউ ইনফ্লুয়েন্স প্রমাণ করার জন্য দুইটি উপাদান লাগবে। Two ingredients must be present to prove undue influence. Number 1, nature of relationship, and number 2, use of relation. Nature of relationship কি? যেটা আমরা ইতিমধ্যেই বললাম যে দুজন ব্যক্তির মধ্যে সম্পর্কটি কোনো ফাইডুশিয়ারি রিলেশনশিপ হতে পারে অথবা রিয়েল অর অ্যাপারেন্ট অথরিটি হতে পারে। অর্থাৎ একজন ব্যক্তি অন্যজনকে তার ক্ষমতা দ্বারা, তার অবস্থান দ্বারা, অন্য ব্যক্তির অসুস্থতা বা বয়স দ্বারা এই সকল ক্ষেত্রে প্রভাবিত বা ডমিনেট করার পজিশনে আছেন। তাদের এই নেচার অফ রিলেশনশিপটি স্বাভাবিক নয়। এবং বি ইউজ অফ রিলেশন, অর্থাৎ শুধুমাত্র তাদের সম্পর্ক এরকম হলেই হবে না, এই সম্পর্ক ব্যবহার করে তিনি অন্যায় সুবিধা নিচ্ছেন, এটিও থাকতে হবে। এই দুটি জিনিস থাকলে আমরা বলতে পারবো সেখানে আনডিউ ইনফ্লুয়েন্স বা অন্যায্য সুবিধা নেওয়া হয়েছে। এখানে রিয়েল আর অ্যাপারেন্ট অথরিটির উদাহরণ কি হতে পারে? ডক্টর অ্যান্ড পেশেন্ট, ডাক্তার এবং তার রোগীর মধ্যে যে সম্পর্ক, বা সার্ভেন্ট এবং মাস্টার, মনিব এবং চাকরের মধ্যে সম্পর্ক। ফাইডুশিয়ারি রিলেশনশিপ আমরা যা ইতিমধ্যেই বললাম, যেখানে বিশ্বাসের সম্পর্ক, আটমোস্ট গুড ফেইথ, পরম বিশ্বাস, অর্থাৎ একজন ব্যক্তি যখন অন্য ব্যক্তিকে সম্পর্ক ভিত্তি করে বিশ্বাস করে থাকেন এবং এই ধারণা করে থাকেন যে অন্যজন তা খারাপ চাইতে পারেন না, ফলে তিনি তখন কন্ট্রাক্টের চুক্তিগুলো বা ধারাগুলো অত সূক্ষ্মভাবে হয়তো লক্ষ্য করবেন না, কিছুটা বিশ্বাসের উপর নির্ভর করবেন। এই ক্ষেত্রেও যেন কোনো অন্যায় সুবিধা না নেওয়া হয়। এই ধরনের সম্পর্ক কেমন হতে পারে? ফাদারের সাথে সান বা ডটারের, স্পিরিচুয়াল গুরু এবং ডিসাইপলের, অর্থাৎ পীর মুরিদ, সাধু তার শিষ্য, এই ধরনের সম্পর্কগুলোও ফাইডুশিয়ারি রিলেশনশিপ। এছাড়া অ্যাডভোকেট ক্লায়েন্ট। তবে ফাইডুশিয়ারি রিলেশনশিপ হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে অ্যাপ্লিকেবল হবে না। তবে যদি এমন হয় যে ওয়াইফ একজন পর্দানশীল নারী, অর্থাৎ তিনি বাইরের পৃথিবীতে কম আসেন বা এই ধরনের পর্দা মেনটেন করেন, ফলে তার যোগাযোগ বাইরের পৃথিবীর সঙ্গে কম, এক্ষেত্রেও তিনি তার স্বামীর উপরেই অধিকতর নির্ভর করবেন। সেক্ষেত্রেও পর্দানশীল নারীর ক্ষেত্রে স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্কও ফাইডুশিয়ারি রিলেশনশিপ হবে এবং এক্ষেত্রেও আনডিউ ইনফ্লুয়েন্স প্রযুক্ত হতে পারে। সাধারণত যখন কোনো অপরাধ প্রমাণের দায়িত্ব আসে ক্রিমিনাল কেসে, যিনি অভিযোগটি করছেন তাকেই প্রমাণ করতে হয় যে অপরাধটি হয়েছে। কিন্তু এই ক্ষেত্রে এটিকে বলা হয় বার্ডেন অফ প্রুফ। কিন্তু আনডিউ ইনফ্লুয়েন্সের ক্ষেত্রে বার্ডেন অফ প্রুফ প্লেইনটিফ বা যিনি অভিযোগ করছেন তার উপর না থেকে ডিফেন্ডেন্ট বা বিবাদীর উপরে থাকে, অর্থাৎ তাকে প্রমাণ করতে হয় যে আমি এই পজিশনে থাকার পরেও আনডিউ ইনফ্লুয়েন্স করিনি। বার্ডেন অফ প্রুফ ইজ অন দি ডিফেন্ডেন্ট দ্যাট দি কন্ট্রাক্ট ওয়াজ নট ডান আন্ডার আনডিউ ইনফ্লুয়েন্স। কারণ যেহেতু দেখা হচ্ছে তিনি এমন একটি পজিশনে আছেন এবং তার এটি করার সুযোগ ছিল। This is the only section where burden of proof shifts from plaintiff to defendant. Undue influence এই সকল ক্ষেত্রে প্রিজুম করে নেওয়া হচ্ছে, যেটা আমরা ইতিমধ্যেই দেখলাম। কিন্তু কোন ক্ষেত্রে প্রিজুম করা হবে না? ডেটর ক্রেডিটর, অর্থাৎ ঋণদাতা এবং ঋণগ্রহীতা, দেনাদার বা অনুদারের মধ্যে সম্পর্ক, এক্ষেত্রে আনডিউ ইনফ্লুয়েন্স প্রিজুম করা হবে না। এছাড়া ল্যান্ডলর্ড টেনেন্ট, বাড়িওয়ালা ভাড়াটের মধ্যে সম্পর্ক, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক, এখানে সাধারণত আনডিউ ইনফ্লুয়েন্স ধরে নেওয়া হচ্ছে না। এই সকল ক্ষেত্রে বার্ডেন অফ প্রুফ সাধারণতভাবেই প্লেইন্টিফের উপরেই থাকবে। যদি একটি কন্ট্রাক্ট আনডিউ ইনফ্লুয়েন্সের মাধ্যমে
গ্রহণ করা হয় সেক্ষেত্রে তার প্রভাব কী হবে? দ্য কন্ট্রাক্ট বিকামস ভয়েডেবল, অর্থাৎ যে ব্যক্তি বা যে পার্টি আনডিউ ইনফ্লুয়েন্সের শিকার হয়ে চুক্তিতে অংশগ্রহণ করেছিল তারা ইচ্ছা করলে কন্ট্রাক্টটি বাতিল করে দিতে পারে। তারা বলতে পারে এই চুক্তিতে আমি আর থাকবো না, অথবা তারা ইচ্ছা করলে কন্ট্রাক্টটি রাখতেও পারে। আর দ্বিতীয়ত, অর্থাৎ কোর্ট মে সেট অ্যাসাইড অর এনফোর্স ইট ইন এ মডিফাইড ফর্ম, কোর্টও চাইলে চুক্তিটি সরিয়ে দিতে পারে অথবা এটির চেহারা পরিবর্তন করে, অর্থাৎ যেভাবে অন্যায্য সুবিধা নেওয়া হয়েছে সেটি বদলে স্বাভাবিক অবস্থায় কন্ট্রাক্টটিকে বাস্তবায়ন করতে পারে। হোয়েন ইজ আনডিউ ইনফ্লুয়েন্স সাসপেক্টেড, কোন কোন ক্ষেত্রে আনডিউ ইনফ্লুয়েন্স সম্পর্কে সন্দেহ করা হয় যেখানে অন্যায্য সুবিধা নেওয়া হয়ে থাকতে পারে? 1. ইনঅ্যাডিকুয়েসি অফ কনসিডারেশন। কনসিডারেশন তো আমরা আগেই বলেছি যে দুই পক্ষের মধ্যে যে বিনিময় হয়, এক পক্ষ টাকা দিচ্ছে অন্য পক্ষ পণ্য দিচ্ছে, দেখা গেল এই পণ্যের যে সাধারণ দাম তাতে অনেক বেশি পরিমাণ টাকা দেওয়া হচ্ছে বা বেশি পরিমাণ টাকা নেওয়া হচ্ছে, তখন ধারণা করা যেতে পারে বা সন্দেহ করা যেতে পারে যে অন্য পক্ষ অন্যায়ভাবে আরেক পক্ষকে প্রভাবিত করছে বেশি টাকা জিনিসটি কিনতে। তো ইনঅ্যাডিকুয়েসি অফ কনসিডারেশন বা কম টাকায়। 2. ইনইকুয়ালিটিস বিটুইন দ্য পার্টিস, দুই পক্ষের মধ্যে যে অসাম্য থাকে। 3. ফাইডুশিয়ারি রিলেশনশিপ বিটুইন পার্টিস, তাদের মধ্যে বিশ্বাসের সম্পর্ক রয়েছে। 4. পর্দানশীল উইমেন, যেক্ষেত্রে নারীটি পর্দানশীল অর্থাৎ তিনি বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগ কম রাখছেন। 5. আনকনসাইনেবল বার্গেন, কিন্তু দুই পক্ষের মধ্যে যে চুক্তিটি হয়েছে, যে বার্গেন হয়েছে, সেটি সাধারণত অস্বাভাবিক মনে হয়। এটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, আমি আগের ক্লাসে আলোচনা করেছি কোয়েশন বা জবরদস্তি সম্পর্কে। কোয়েশন হচ্ছে যেখানে জোরপূর্বক বা ভয় দেখিয়ে একটি চুক্তিতে অংশগ্রহণ করানো হয়। আর এখন আমরা পড়ছি আনডিউ ইনফ্লুয়েন্স, এখানে প্রভাবিত করা হচ্ছে অন্যায়ভাবে, তবে এখানে সরাসরি জোর জবরদস্তি খাটানো হচ্ছে না। এই দুটির মধ্যে যে পার্থক্যগুলো সেগুলো গুরুত্বপূর্ণ, সেগুলো আমরা দেখি। প্রথমত, কোয়েশনের ক্ষেত্রে ইউজ অফ ফিজিক্যাল ফোর্স অর থ্রেট, তাকে শারীরিকভাবে ভয় দেখানো হচ্ছে বা আক্রমণ করা হচ্ছে বা তার সম্পত্তির ক্ষেত্রে দখল করার চেষ্টা করা হচ্ছে বা ভয় দেখানো হচ্ছে যে আপনি যদি চুক্তিতে অংশগ্রহণ না করেন আপনার ওই সম্পত্তি দখল করে নেব বা অমুককে মেরে ফেলা হবে, মারা হবে, এই যে ভয় দেখানো বা হুমকি, এগুলো কোয়েশন। আর আনডিউ ইনফ্লুয়েন্সের ক্ষেত্রে এটি মানসিক চাপ বা একটি বিশ্বাসের সম্পর্ক, ইউজ অফ মোরাল অর মেন্টাল প্রেশার। দ্বিতীয়ত, কোয়েশনের ক্ষেত্রে মে প্রসিড ফ্রম এনিওয়ান, কোয়েশন যে কারো ক্ষেত্রেই হতে পারে, যে কেউ ভয় দেখাতে পারে বা হুমকি দিতে পারে। কিন্তু আনডিউ ইনফ্লুয়েন্স এই ধরনের ক্ষেত্রে দুটি পক্ষের মধ্যে সম্পর্ক বা সার্টিন রিলেশনশিপ থাকতে হয়, যেমন মনিব চাকর, ডাক্তার রোগী, বাবা সন্তান, এরকম একটি সম্পর্ক। এই সকল ক্ষেত্রে আনডিউ ইনফ্লুয়েন্স হতে পারে। কোয়েশনের ফলে কন্ট্রাক্টটি ভয়েডেবল হয়ে যায়, আনডিউ ইনফ্লুয়েন্সের ফলে কন্ট্রাক্টটি ভয়েডেবল হয় অথবা ইচ্ছা করলে মডিফাই বা চেঞ্জ করে ব্যবহার করা যায়। কোয়েশনের ক্ষেত্রে দ্যার ইজ এ ক্রিমিনাল অ্যাক্ট ইন কোয়েশন, এটাকে যখন হুমকি দেওয়া হচ্ছে বা ভয় দেখানো হচ্ছে সেটি ক্রিমিনাল অফেন্স। আনডিউ ইনফ্লুয়েন্সের ক্ষেত্রে কোনো ক্রিমিনাল অফেন্স নেই। কোয়েশনের ক্ষেত্রে কোয়েশন ক্যান বি কামিং ফ্রম স্ট্রেঞ্জার, একদম অপরিচিত ব্যক্তিও কোয়েশনে করতে পারে, কিন্তু আনডিউ ইনফ্লুয়েন্সের ক্ষেত্রে নিড সাবসিস্টিং রিলেশন, তাদের মধ্যে এই সম্পর্কটি থাকতে হবে। এটি গেল ফিশিং ফ্যাক্টর দ্বিতীয় উপাদান আনডিউ ইনফ্লুয়েন্সের আগাগোড়া। পরের ক্লাসে আমরা তার পরবর্তী ফিশিং ফ্যাক্টরগুলো সম্পর্কে জানব। ধন্যবাদ।